আসসালামু আলাইকুম। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞানের একটি টপিক নিয়ে। যে টপিকটা হচ্ছে পদার্থবিজ্ঞানের এবং তোমাদের যারা নার্সিং এ পরীক্ষা দিবে তাদের বিএসসি, ডিপ্লোমা, মিডিও সবার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি যদি তোমরা দেখো আশা করি তোমরা ১ মার্ক কমন পাবে। তো ক্লাসটি শুরু করা গেল। তো এখানে বলছে পদার্থ কি? তো পদার্থ কি আমরা জানি যে পদার্থ হচ্ছে যার স্থান দখল করে ভর আছে তাকে পদার্থ বলে। এখানে বলা আছে যার স্থান দখল করে ভর আছে তাকে পদার্থ বলে। তো আমরা একটা উদাহরণ দেখি যে পানি, বায়ু, লোহা এই ৩ টা হচ্ছে পদার্থের উদাহরণ। পদার্থ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমরা এখন বুঝতে পারলা। এখন আছে পদার্থের অবস্থাভেদ। অর্থাৎ পদার্থ কয়টি অবস্থায় থাকে? আমরা জানি পদার্থের ৩ টি অবস্থা। এক হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। অর্থাৎ পদার্থ এই ৩ টি অবস্থায় থাকে। কঠিন, তরল ও গ্যাসীয়। তো আমরা এখন দেখব যে পদার্থ, শক্তি এবং পদার্থের মধ্যে পার্থক্য। এখন শক্তি ও পদার্থ কি? তো দেখো এখানে আছে বৈশিষ্ট্য অর্থাৎ ভর, স্থান দখল করে উদাহরণ। তো আমরা এখন দেখব আচ্ছা বৈশিষ্ট্য। এখন পদার্থের কিন্তু ভর আছে, কিন্তু শক্তির কোনো ভর নেই, মনে রাখবা। আবার পদার্থ স্থান দখল করে, তো শক্তি কোনো স্থান দখল করে না। যেমন আমরা উদাহরণ দেখি যে পদার্থের উদাহরণ হচ্ছে বায়ু, পানি। এখন আমরা যদি আহ বায়ু কিন্তু স্থান দখল করে। সাপোজ ধরো তুমি যে এখানে নিঃশ্বাস নিচ্ছ তোমার আশেপাশে সব জায়গায় বায়ু আছে। আবার পানি, তুমি কোনো পাত্রে যদি পানি রাখো সেই পুরো পাত্রটা জুড়ে পানিটা বিরাজ করে। তাই বলতে হয় পদার্থের স্থান দখল করে। কিন্তু শক্তি বা তাপ, যেমন উদাহরণ আছে তাপ। আচ্ছা, তাপ কি কোনো স্থান দখল করে? না। আলো কি কোনো স্থান দখল করে? না। বিদ্যুৎ কোনো স্থান দখল করে না। তো তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে, এর বেশি এখান থেকে জানার দরকার নেই। এরপর আসতেছে যে কঠিন পদার্থ সম্পর্কে আমরা জানবো। কঠিন পদার্থ কি? আচ্ছা দেখি কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ বলতে আমরা যেমন কাঠ, তারপর হচ্ছে বালু, পাথর, লবণ এসব হচ্ছে কঠিন পদার্থ। কেন? এদের নির্দিষ্ট আকার আছে। যেমন কাঠের নির্দিষ্ট একটা আকার আছে কাঠ। আবার এদের নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ যখন কোনো কঠিন পদার্থ আমরা কোথাও রাখি সেটিকে নির্দিষ্ট আয়তন জুড়ে বিরাজ করে। আবার অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং এদের আকর্ষণ শক্তি আছে বা আকর্ষণ শক্তি বেশি। আমরা কঠিন পদার্থের উদাহরণ যেগুলো কি কি দেখতে পাই, যেমন বালু, পাথর, লবণ এগুলো হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ। আচ্ছা একটা বিষয় বলে রাখি, তোমরা যারা নার্সিং এর ফ্রিতে পরীক্ষা, ক্লাস এগুলো করতে চাও এবং নিয়মিত পরীক্ষা দিতে চাও, তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তো সেই গ্রুপের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যদি এই নাম্বারে যোগাযোগ করো 01522100982, তাহলে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। যাই হোক, এখন আমরা জানবো তরল পদার্থ। আসলে তরল পদার্থ কি? এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ তরল পদার্থকে তুমি যেই পাত্রে রাখবে সে সেই পাত্রের আকার ধরেই বিরাজ করবে। সাপোজ ধরো তুমি ১ গ্লাস পানিকে যখন বোতলে রাখবে সেই বোতল অনুসারে তার আয়তন বা আকার হবে। আবার সেই পানিকে যখন তুমি কোনো প্লেটে রাখবে সেই প্লেট অনুযায়ী সে আকার ধারণ করবে। আবার অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং আকর্ষণ শক্তি কঠিন পদার্থের তুলনায় কম। কঠিন পদার্থের তুলনায় কম। যেমন পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল এগুলো হচ্ছে তরল পদার্থের উদাহরণ। এখন আমরা জানবো গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থ কি? নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ গ্যাসীয় পদার্থের কোনো আকার নেই। সাপোজ তুমি কোনো রুমে যদি পারফিউম ছাড়ো সে পুরো রুমটা জুড়ে বিরাজ করবে সেই পারফিউমের সুগন্ধটা। অর্থাৎ গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, আবার নির্দিষ্ট কোনো আয়তন নেই। অণুগুলোর দূরত্ব বেশি এবং আকর্ষণ শক্তি খুবই কম। তাহলে আমরা পাইলাম আকর্ষণ শক্তি কঠিন পদার্থ এবং তরল পদার্থের আছে কিন্তু গ্যাসীয় পদার্থের নেই এবং মুক্তভাবে চলাচল করে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থের উদাহরণ। এখন আমরা জানবো পদার্থের অবস্থা পরিবর্তন অর্থাৎ অবস্থার পরিবর্তন। দেখি
যে তাপ হলো পদার্থের অবস্থার পরিবর্তনের প্রধান কারণ। তাহলে যদি কোনো পদার্থ তার অবস্থার পরিবর্তন ঘটায় সেটা কিসের মাধ্যমে বা কি কারণে ঘটায়? তাপের কারণে। যেমন আমরা দেখি পানির ৩ অবস্থা পাওয়া যায়। যেমন দেখো পানিকে আমরা কঠিন অবস্থায় বরফ হিসেবে দেখি, বরফ। আবার তরল অবস্থায় পানি, যেমন নদী বা সমুদ্রের পানি, পানির তরল অবস্থা। এবং গ্যাসীয় অবস্থায় কি? জলীয় বাষ্প। অর্থাৎ এটা হচ্ছে পানির গ্যাসীয় অবস্থা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে নিচের কোন পদার্থের ৩ অবস্থা পাওয়া যায় বা ৩ অবস্থায় পাওয়া যায়, সেটা হচ্ছে পানি। তো এটা নোট করবেন যে নিচের কোন পদার্থটি ৩ অবস্থায় পাওয়া যায়। তো এবং এই যে পানি, এই পানি যে ৩ অবস্থা হয়েছে তার মূল কারণ হচ্ছে তাপ। যখন পানি কম তাপমাত্রায় থাকে তখন সে বরফে পরিণত হয়। আবার একটু তাপমাত্রা বাড়লে সেটা তরলে, এবং যখন পানি যখন ১০০°C তাপমাত্রায় আমরা তাপ দেই তখন সেই পানিটা হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে এই যে পানির ৩ অবস্থার পরিবর্তনের মূল কারণ হচ্ছে তাপ। তাহলে এই লাইনটা একটু ভালো করে মনে রাখবেন। এখন আমরা জানবো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো সবার আগে জানি গলনাঙ্ক কি। এখানে বলা হয়েছে যে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় কঠিন পদার্থ, সাপোজ বরফ, বরফ হচ্ছে কঠিন পদার্থ। তো যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয় সেটাই হচ্ছে গলনাঙ্ক। তো এখানে বলা হয়েছে পানির গলনাঙ্ক 0°C। অর্থাৎ পানি 0°C কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে স্ফুটনাঙ্ক। যেমন হচ্ছে যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে ফুটতে শুরু করে, যেমন দেখো পানি ১০০°C তাপমাত্রায় ফুটতে থাকে এবং জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে ১০০°C। তো পরীক্ষায় কিন্তু আসে যে পানির গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, এটা ভালো করে পড়বেন। তারপরে সে নিচের দিকে যে ঊর্ধ্বপতন। এখন আমরা জানবো ঊর্ধ্বপতন কি। দেখো কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। আমরা একটু বিস্তারিত বুঝি। কোনো কঠিন পদার্থ যেমন বরফ, আমরা বরফকে তাপ দিলে তা আগে পানিতে রূপান্তরিত হবে, তারপর পানিকে তাপ দিলে আমরা সেটাকে গ্যাসে বা জলীয় বাষ্পে রূপান্তর করতে পারি। কিন্তু এই ঊর্ধ্বপতন ধাপে কি হয়, ওই বরফকে তাপ দিলে সে সরাসরি জলীয় বাষ্পে রূপান্তরিত হবে, এটাই বলা হয়েছে। তারপর যেমন আমরা দেখি কঠিন থেকে সরাসরি জলীয় বাষ্পে রূপান্তরিত হয়, অর্থাৎ তরল অবস্থা ছাড়াই বা তরল অবস্থা হয় না। আগে কি করে কঠিন তরল বায়বীয় ৩ অবস্থা থাকে, কিন্তু এই ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় ওই পদার্থটি সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তখন এখন আমরা জানবো কেন এমন হয়। আচ্ছা দেখি যে যেসব পদার্থের অণুগুলোর আকর্ষণ শক্তি তুলনামূলক কম এবং যাদের বাষ্প চাপ বেশি, তারা উত্তাপে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা একটা এক্সাম্পল দেখি কোন পদার্থগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়, এই এক্সাম্পলগুলো মনে রাখবেন। যেমন কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, অ্যামোনিয়াম, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু শুষ্ক বরফ বলা হয়, মনে রাখবেন। তারপর হচ্ছে আর্সেনিক এবং বেনজাইক অ্যাসিড। তো এই পদার্থের নামগুলো একদম ছোট থাকবে আপনাদের, কারণ এগুলো পরীক্ষায় আসে। তো আমরা এখন দেখি যে দৈনন্দিন জীবন উদাহরণ। দেখো ন্যাপথলিন যখন আমরা কোথাও ঘরের কোনায় রেখে দেই বা আলমারিতে রেখে দেই, সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যায়। এর কারণ হচ্ছে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। তোমরা যখন ঘরে কত ন্যাপথলিন রাখো সেটা কিন্তু সরাসরি বাষ্পে পরিণত হয়। যাই হোক, আমরা এখন জানবো মিশ্রণ সম্পর্কে। আচ্ছা মিশ্রণ কি। দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশালে এবং যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্রণ বলে। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। যেমন উপাদানগুলো রাসায়নিকভাবে যুক্ত থাকে না, প্রত্যেকটি পদার্থ তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখে এবং অনুপাত নির্দিষ্টতা কম। আচ্ছা আমরা একটু এক্সাম্পল দেখি। যে উদাহরণ, বায়ু একটি মিশ্রণ পদার্থ, কারণ এতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাস নিজ নিজ ধর্ম বজায় রাখে। অর্থাৎ মিশ্রণ হচ্ছে এমন একটা জিনিস যেখানে যে কোনো পদার্থ যদি একখানে মিক্সড হওয়ার পরেও তাদের নিজ নিজ যে একটা বৈশিষ্ট্য সেটা বজায় রাখে। অর্থাৎ মিশ্রিত হওয়ার ফলে তাদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, এটা এখানে বলা হয়েছে। তো এখন আমরা জানবো খাঁটি বস্তু সম্পর্কে। তো দেখো খাঁটি বস্তু কি।
যে পদার্থের গঠন ও ধর্ম সর্বত্র একই থাকে এবং নির্দিষ্ট থাকে তাকে খাঁটি বস্তু বলে। অর্থাৎ খাঁটি বস্তু দুই রকমের, এটা হচ্ছে মৌল এবং যৌগ। এখন আমরা জানবো মৌল বা মৌলিক পদার্থ। আচ্ছা, যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে আরো সরল পদার্থে ভাঙা যায় না, অর্থাৎ আমি এখানে বলা হয়েছে যে কোনো পদার্থকে যখন রাসায়নিকভাবে আরো মানে বিশ্লেষণ করা হয় তা ওই পদার্থটাই থাকে, তাকে মৌল বলে। যেমন আমরা দেখি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা, এগুলো হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। তো এইখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এই খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরীক্ষায় আসে। সবচেয়ে হালকা মৌলিক গ্যাস, এটা হচ্ছে মৌলিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তা মৌলিক হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, মৌলিক গ্যাসও হচ্ছে হাইড্রোজেন। তো সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর আছে বর্তমানে মৌলের সংখ্যা 118টি এবং প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং কৃত্রিমভাবে রয়েছে 20টি। তো তারপর আমরা দেখব যে যৌগ বা যৌগিক পদার্থ। যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বলে। অর্থাৎ ধরো এটা একটা যৌগিক পদার্থ, এটাকে যদি আমরা রাসায়নিকভাবে ভেঙে ফেলি তাহলে এখানে দুইটি পদার্থ পাবো, এখানে এই একটা পদার্থ পাবো, এই একটি। তো এটা বলা হয়েছে। যেমন এক্ষেত্রে এগুলো তো পড়ে নিও, আমরা উদাহরণ যাচ্ছি। যেমন দেখো, পানি একটি যৌগিক পদার্থ, আমরা পানিকে যদি ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো। তো এখন আসছি আমরা পদার্থের পরিবর্তন। তো পদার্থের পরিবর্তন দুই ধরনের হয়, এক হচ্ছে ভৌত বা অবস্থানগত পরিবর্তন, আর এক হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এখন আমরা দেখবো হচ্ছে ভৌত বা অবস্থানগত পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনে পদার্থের শুধু আকার, আকৃতি এবং অবস্থান বদলে কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না তাকে ভৌত পরিবর্তন বলে। তাহলে যে পদার্থের শুধু যে পরিবর্তনে আকার, আকৃতি ও অবস্থা বদলায় কিন্তু নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না। যেমন আমরা দেখি উদাহরণ, যেমন পানিকে ঠান্ডা করলে বরফ, আবার তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। কিন্তু পানিই থাকে, আকার শুধু আকার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না। আবার দেখো, লোহার টুকরাকে চুম্বক দিয়ে ঘষলে তা চুম্বকে পরিণত হয়, আবার তাপ দিলে মোম গলে যায়। অর্থাৎ এদের আকার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না। এখন আমরা জানবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন সম্পর্কে। যে পরিবর্তনে এক বা একাধিক পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন, অর্থাৎ কোনো পদার্থ এই পরিবর্তনে হয় কি, কোনো পদার্থ তার নিজ ধর্ম অর্থাৎ নতুন কোনো পদার্থের সৃষ্টি হয়। যেমন আমরা দেখি এক্সাম্পল, যেমন লোহায় মরিচা ধরা, অর্থাৎ মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড, এইটা মনে রাখবা মরিচার সংকেতটা। তো লোহায় মরিচা ধরলে পানি ও অক্সিজেন প্রয়োজন। আবার দুধকে ছানায় পরিবর্তন, অর্থাৎ এগুলো হচ্ছে কি, দুধ যখন পরিবর্তিত হচ্ছে তখন ছানায় পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ তারা তাদের নিজস্ব যে অবস্থান সেটাকে চেঞ্জ করতেছে, অর্থাৎ নতুন কোনো অবস্থানে আসতেছে। যেমন চাল সিদ্ধ করে ভাতে পরিণত হয়। আমরা এর আগে জানি যে পানিকে যখন আমরা বরফ করি বা জলীয় বাষ্প করি, পানি কিন্তু তার নিজ অবস্থানটা ধরে রাখে, কিন্তু এখানে চাল তাকে পরিবর্তন করার ফলে সে ভাতে পরিণত হচ্ছে, অর্থাৎ চালের যে নিজস্ব একটা পরিচয় সেটা এখানে থাকতেছে না। তারপর আছে যে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, এই সবই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই এক্সাম্পল গুলো মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসে যে নিচের কোন রাসায়নিক পরিবর্তন, তারপর এগুলো একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে। তো তারপর আসি গুরুত্বপূর্ণ আবিষ্কার সমূহ। তো হাইড্রোজেন আবিষ্কার করেছেন কে? হেনরি ক্যাভেন্ডিশ। তো এখানে তো আমরা মনে রাখবা যে আবিষ্কারক নামগুলো, বৈজ্ঞানিক নামগুলো, এই যেমন অক্সিজেন আবিষ্কারক কে? জোসেফ প্রেস্টেলি। তো এইসব হচ্ছে আমাদের পিডিএফ এ আমরা দিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের। তো পিডিএফ দেখে তোমরা এইসব একটু পড়ে নিও, এইখানে বোঝার মতো কিছু নেই। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে।